আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্লাস 8-এর শিক্ষার্থীরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BABS অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া ক্লাস 8-এর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে বিজ্ঞানের মৌলিক অনেক বিষয় সম্পর্কেই ধারণা দেওয়া হয়েছে। এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে শিখতে না পারো তাহলে ক্লাস 9-এ গিয়ে বা 10-এ গিয়ে তোমাদের রসায়ন বিজ্ঞানে অনেক সমস্যা হবে। তাই আমি আশা করব তোমরা খুব গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবে। আমিও চেষ্টা করব খুব সহজে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিতে। চলো দেখে নেই আজকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো কি। আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতীক, সংকেত যোজনী, যৌগমূলক, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের সমতাকরণ, রাসায়নিক বিক্রিয়া। অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া রয়েছে, তবে আমি তোমাদের ওই রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বইয়ে রয়েছে এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী। অন্যান্য বিক্রিয়াগুলো এই মুহূর্তে তোমাদের জন্য প্রয়োজন নয়। এর মধ্যে রয়েছে সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া ও প্রশমন বিক্রিয়া। তাহলে চলো আমরা শুরু করি প্রতীক থেকেই। প্রথমে আমি বলে নিই প্রতীক বিষয়টা কি। কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, দেখো লেখা আছে প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, ক্যালসিয়ামের প্রতীক Ca। এখন বিষয়টা হলো, আমরা কি প্রতীক আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো? না, আমাদের ইচ্ছা মতো লিখতে পারবো না। প্রতীক যদি এক বর্ণের হয় তাহলে আমরা বড় হাতের অক্ষরে লিখব, আর যদি দুই বর্ণের হয় তাহলে প্রথমটি বড় হাতের এবং দ্বিতীয়টি ছোট হাতের লিখব। যেমন আমরা যদি কিছু উদাহরণ দিতে চাই তাহলে দেখো সালফারের প্রতীক S, অক্সিজেনের প্রতীক O, কার্বনের প্রতীক Ca। আবার আমি যদি বলি ক্যালসিয়ামের প্রতীক তাহলে Ca, ক্লোরিনের প্রতীক Cl। আবার যদি আমরা বলি বোরনের প্রতীক B, বেরিয়ামের প্রতীক Ba, বেরিলিয়ামের প্রতীক Be। দেখো এক বর্ণের হলে কিন্তু সমস্যা হয়ে যেত, পৃথক করতে পারতাম না। তো আমাদের পৃথক করবার জন্য দুটি বর্ণের প্রয়োজন হয়েছে এবং দ্বিতীয় বর্ণটি আমরা ছোট হাতের অক্ষরে নিয়েছি। এখন সবগুলো কিন্তু ইংরেজি ইয়ে থেকে আসেনি, অনেকগুলো ল্যাটিন থেকেও আসছে এবং দুইটি আরবি থেকেও আসছে। যেমন বেরিয়াম এটা একটা আরবি, জেরকোনিয়াম এটি আরবি ভাষা থেকে এসেছে। এছাড়া ল্যাটিন থেকে অনেকগুলো এসেছে, যেমন আমরা নিতে পারি ক্যালিয়াম, এটি ল্যাটিন থেকে এসেছে। নাট্রিয়াম এটি ল্যাটিন হতে এসেছে। আমরা নিতে পারি কিপ্রাম, এটা ল্যাটিন হতে এসেছে। ফেরাম, এগুলো ইত্যাদি, এগুলো ল্যাটিন থেকে এসেছে। তাহলে আমরা আবার এটা বলতে পারি যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। আর প্রতীক লেখার নিয়ম হচ্ছে, যদি প্রতীক এক বর্ণের হয় তাহলে আমরা বড় হাতের অক্ষরে লিখব, আর যদি দু বর্ণের হয় তাহলে আমরা প্রথমটি বড় হাতের এবং দ্বিতীয়টি ছোট হাতের লিখব। আশা করি তোমরা প্রতীক সম্পর্কে ধারণা পেয়েছো। এবার চলো আমরা সংকেত সম্পর্কে একটি ধারণা নিই। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, কোনো মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2, অক্সিজেন অণুর সংকেত O2, হাইড্রোজেন ক্লোরাইডের অণুর সংকেত HCl। আমরা যদি আরও উদাহরণ দিতে চাই তাহলে আমরা আরও লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের অণুর সংকেত H2SO4। আমরা আরও লিখতে পারি পানির অণুর সংকেত H2O। তাহলে প্রতীক এবং অণুর মাঝে একটা পার্থক্য রয়েছে। প্রতীক হচ্ছে শুধু মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ প্রতীক, এবং সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা যৌগ, এগুলো যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। আবার এখানে আমি যে দেখিয়েছি হাইড্রোজেনের অণু, এটা মৌল, অক্সিজেন অণুর সংকেত O2, আর এখানে যৌগ রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার ধারণা তোমরা প্রতীক এবং সংকেত সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলে। চলো এবার আমরা যোজনী সম্পর্কে আলোচনা করি। যোজনী হচ্ছে আমরা সংজ্ঞা আগে দেখে নিই। যোজনী হচ্ছে কোনো একটি মৌল বা যৌগমূলক যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সুস্থিতি অর্জন করে তাকে ওই মৌলের যোজনী বলা হয়।
আমি আবার বলছি, কোনো একটি মৌল বা যৌগমূলক যে কয়েকটি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সুস্থিতি অর্জন করে তাকে ওই মৌল বা যৌগমূলের যোজনী বলা হয়। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, নাইট্রোজেনের যোজনী 3। তাহলে সোডিয়ামের যোজনী কেন 1? আমরা এই বিষয়টি একটু বিশ্লেষণ করে আসি। সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 1, আমরা যদি এটা ডায়াগ্রাম আঁকাই তাহলে আসবে, এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর। তোমাদের আগেও আমি ক্লাসে শিখিয়েছি যে কোন স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে 2n² এই সূত্রটির উপর। প্রথম স্তরে n এর মান 1, দ্বিতীয় স্তরে n এর মান 2 এবং তৃতীয় স্তরে n এর মান 3, এরকম বাড়তে থাকবে। তাহলে প্রথম স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2 গুণ 1², 2 গুণ 1, 2। তার মানে প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকবে। দ্বিতীয় স্তরে যদি আমি চিন্তা করি 2n², তাহলে 2 গুণ 2², 2 গুণ 2² 4, 4 দুগুণে 8টি। আমি যদি অনুরূপভাবে তৃতীয় স্তর চিন্তা করি তাহলে 2n², 2 গুণ 3², 2 গুণ, তাহলে 18টি। এভাবে আমি তাহলে প্রথম স্তরে কয়টি ইলেকট্রন নিব? 2টি। তাহলে 1টি, 2টি। দ্বিতীয় স্তরে কয়টি নিব? 8টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। দেখো 2টি আর 8টি অলরেডি 10টি হয়ে গেছে। তার মানে তৃতীয় স্তরে আর 1টি ইলেকট্রন থাকবে। এবার চলো আমরা অক্সিজেনের ক্ষেত্রটা একটু দেখে আসি। অক্সিজেন 8, আমরা যদি এটাকে নিউক্লিয়াস ভাবি তাহলে 8টি, প্রথমটিতে 2টি, পরেরটি 2টি, 4টি, 6টি। তাহলে 2টি আর 6টি 8টি হয়ে গেছে। দেখো আমরা জানি কোনো মৌল সুস্থিতি অর্জন করতে চাইলে তার সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রনের প্রয়োজন। এখন এই দ্বিতীয় স্তর, সোডিয়ামের ক্ষেত্রে দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, কিন্তু তৃতীয় স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে সে কি করবে? 1টি ইলেকট্রন ত্যাগ করে সুস্থিতি অর্জন করতে চাইবে। অপরদিকে অক্সিজেনের দ্বিতীয় স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, তাহলে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে সুস্থিতি অর্জন করতে চাইবে। তাহলে অক্সিজেনের যোজনী হবে 2 আর সোডিয়ামের যোজনী হবে 1। তাহলে আমরা আবার যদি সংজ্ঞা আকারে বলি তাহলে আমরা বলতে পারি কোনো একটি মৌল বা যৌগমূলক যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সুস্থিতি অর্জন করে তাকে ওই মৌলের বা যৌগমূলের যোজনী বলা হয়। আমরা যদি যৌগমূলক চিন্তা করি তাহলে আমরা সালফেটের ক্ষেত্রে চিন্তা করতে পারি। তাহলে ইনি 2টি ইলেকট্রন দিতে পারে, যার কারণে এর যোজনী 2। আমরা যদি অ্যামোনিয়ামের কথা চিন্তা করি তাহলে 2টি ইলেকট্রন দান করতে পারে আর সালফেট 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে সালফেটের যোজনী 2, অ্যামোনিয়ামের যোজনী 1। আমার ধারণা তোমরা যোজনী সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। এবার চলো আমরা যৌগমূলক নিয়ে আলোচনা করি। যৌগমূলক হচ্ছে কোনো একটি পরমাণু গুচ্ছ যদি একটি পরমাণু নেয়াচার করে। কোনো একটি পরমাণু গুচ্ছ, তারা গুচ্ছ অনুযায়ী রয়েছে অথচ একটি পরমাণু নেয়াচার করে। যেমন আমরা সংজ্ঞা আকারে যদি দেখি, যখন কোনো পরমাণু গুচ্ছ একটি মাত্র পরমাণু ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। যেমন অ্যামোনিয়াম, কার্বনেট, এরা দেখো কার্বন ও অক্সিজেন একটা যৌগ, অথচ এরা বিক্রিয়া করার সময় একটি পরমাণু নিয়ে আচরণ করে। অ্যামোনিয়ামও একটি পরমাণু নিয়ে আচরণ করে, যার কারণে এদেরকে বলা হয় যৌগমূলক। আমরা যে কোনো যৌগ যদি লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু যোজনী খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি যোজনী না জানো তাহলে তুমি যৌগমূলক লিখতে পারবে না। যেমন ধরো আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতে চাই, আমরা জানি ক্লোরিনের 1 যোজনী আর অ্যামোনিয়ামের 1 যোজনী, এটি ধনাত্মক, এটি ঋণাত্মক। তাহলে ইনার এটা এক্সচেঞ্জ করবে, ইনার 1 এখানে দিবে, ইনার 1 এখানে দিবে। তাহলে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড লিখতে চাই তাহলে আমরা লিখব অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা যদি অ্যামোনিয়াম সালফেট লিখতে চাই সেক্ষেত্রে অ্যামোনিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী
এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, ধনাত্মক অংশটা আগে থাকবে। তাহলে এর যোজনী যেহেতু 2 আর এর যোজনী 1, তাহলে এই 2 একে দিবে আর এর 1 একে দিবে। তাহলে হবে কি, অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা হবে, দেখো এর যোজনী একে দিয়েছে, যার কারণে আমি এখানে 2 লিখেছি। এভাবে তোমাদের বইয়ে দেখবা একটা যোজনীর চার্ট রয়েছে, এই চার্ট থেকে তুমি যে কোনো সংকেত লিখতে পারবা। এভাবে ওর এক্সচেঞ্জ করবে, ওর যোজনী ওকে দিবে আর ওর যোজনী একে দিবে, এভাবে তোমরা অসংখ্য সংকেত লিখতে পারবা। আমার ধারণা তোমরা যোজনী সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। এবার চলো আমরা আলোচনা করি রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়ার আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করে আসি। রাসায়নিক সমীকরণটা খুব সহজ একটি বিষয়। যেমন আমি যদি অ্যামোনিয়া তৈরি করতে চাই, এটা একটি রাসায়নিক সমীকরণ। অর্থাৎ আমরা যদি রাসায়নিক সমীকরণের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা লিখব একাধিক উৎপাদ বিক্রিয়া করে, একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করে তা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। আমি আবার বলছি, একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন করলে বা উৎপাদ উৎপন্ন করলে তার সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। কিন্তু রাসায়নিক সমীকরণ আর রাসায়নিক সমতাকরণ কিন্তু এক নয়। রাসায়নিক সমতাকরণ করতে গেলে উভয় পাশের পরমাণু সংখ্যা সমান হতে হবে। আমরা যদি এটাকে রাসায়নিক সমীকরণ বলি, সমীকরণের সমতাকরণ করি, তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে হাইড্রোজেন 3টি রয়েছে, এখানে হাইড্রোজেন 3টি রয়েছে, এখানে রয়েছে 2টি। আমি যদি এখানে 2 দেই, তাহলে 2টি নাইট্রোজেন ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন হয়ে গেছে 6টি, তাহলে আমি এখানে 3 দিলাম। তখন আমি এটা আর দেব না, সমান দেব। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ আর এটা হচ্ছে রাসায়নিক সমতাকরণ। যখন আমরা বিক্রিয়ক ইকুয়াল টু উৎপাদ লিখবো, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, আর উভয় পাশে পরমাণু সংখ্যা সমান করে দিলে সেটা করা হবে রাসায়নিক সমতাকরণ। আমার ধারণা তোমার রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক সমতাকরণ বিষয়ে একটি ধারণা পেয়ে গেছো। এবার চলো আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করি। রাসায়নিক বিক্রিয়া সর্বপ্রথমেই রয়েছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বলতে আমরা কি বুঝি? সংযোজিত হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া। তার মানে একাধিক বিক্রিয়ক যদি একত্রিত হয়ে একটি উৎপাদে পরিণত হয়, তখন আমরা তাকে বলবো সংযোজন বিক্রিয়া। আমরা যদি সংজ্ঞা আকারে দেখতে চাই, সংযোজন বিক্রিয়া যে প্রক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আমি আবার বলছি, যে প্রক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন দেখো, জিঙ্ক যোগ সালফেট, জিঙ্ক সালফেট, একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন হয়েছে, এটা সংযুক্ত হয়েছে, যার কারণে এটা একটি সংযোজন বিক্রিয়া। আমি যদি আরও উদাহরণ দিতে চাই, তাহলে আমরা সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দিতে পারি? যেমন ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা একটি সংযোজন বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড সংযুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটি বিক্রিয়ককে একত্রিত হয়ে ভিন্ন একটি পদার্থ উৎপন্ন হওয়া, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আমরা এবার চলে যাবো বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়া মানে বিয়োজিত হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। তো আমরা যদি এটা সংজ্ঞা আকারে নিতে চাই, তাহলে যে প্রক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে একের অধিক ভিন্ন পদার্থ তৈরি করে তাকে বিযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে বিযোজন বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে একের অধিক ভিন্ন পদার্থ তৈরি করে তাকে বিযোজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ একটা বিভক্ত হয়ে একাধিক উৎপন্ন হবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, পটাশিয়াম ক্লোরেট, এটি তাপ দিলে বিভক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়েছে। পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়েছে। দেখো, একটি উপাদান ভেঙে দুটি উপাদান হয়েছে, তাহলে এটা একটি বিযোজন বিক্রিয়া। আমি যদি আরো উদাহরণ দিতে চাই, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যদি কল্পনা করি, তাহলে একে যদি আমরা তাপ দেই, তাহলে হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। দেখো, বিয়োজিত হয়ে গেছে, তার মানে এটা একটি বিযোজন বিক্রিয়া। আবার কপার সালফেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কপার কার্বনেট যদি চিন্তা করি, তাহলে কপার অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড।
তাহলে এটা একটি বিযোজন বিক্রিয়া, অর্থাৎ বিভাজিত হয়ে গেছে। এবার চলো আমরা যাব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন অর্থ কি? প্রতিস্থাপন অর্থ হচ্ছে একটাকে সরিয়ে দিয়ে সেই স্থানটাকে দখল করে নেওয়া। অর্থাৎ কোনো একটি মৌল যদি একটি যৌগের একটি মৌলকে সরিয়ে দিয়ে সে তার স্থান দখল করে, তখন তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা সংজ্ঞাটা দেখে নেই প্রতিস্থাপন বিক্রিয়ার। যদি একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে বা তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন আমরা এখানে দিয়েছি আয়রন প্লাস কপার সালফেট, ফেরিক সালফেট প্লাস কপার উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা আয়রন কপারকে প্রতিস্থাপিত করেছে। আমরা যদি আরো উদাহরণ দিতে চাই তাহলে আমরা লিখতে পারি জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন। তাহলে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে নিজে হাইড্রোজেনের স্থানটা দখল করে নিয়েছে, তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে। তাহলে জিঙ্ক কি করেছে? হাইড্রোজেন স্থানটা দখল করে নিয়েছে, অর্থাৎ প্রতিস্থাপিত করেছে। তাহলে এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা আবার একটু সংজ্ঞাটা দেখে নেই। যদি একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে, তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে আমার ধারণা তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পেরেছ। এবার চলো আমরা দহন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। দহন বিক্রিয়া অর্থাৎ পুড়িয়ে ফেলা, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ককে অক্সিজেন দ্বারা পুড়িয়ে উৎপন্ন করা হয়, ওই প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। আমরা যদি সংজ্ঞা দেখি, যে প্রক্রিয়ায় অণুকে অক্সিজেন দ্বারা পোড়ালে উৎপন্ন হয়, ওই প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলা হয়। যেমন সালফারকে যদি অক্সিজেন দ্বারা পোড়াই তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা যদি আরও দিতে চাই কার্বন বা কয়লা, তাহলে কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা একটি দহন বিক্রিয়া, অর্থাৎ এটা অক্সিজেন দ্বারা পোড়ানো হয়েছে। আমরা আরও যদি বলি ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটি দহন বিক্রিয়া, কারণ এটা অক্সিজেন দ্বারা পোড়ানো হয়েছে। এবার চলো আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। প্রশমন অর্থাৎ প্রশমিত হয়ে যাওয়া। আমরা যদি সংজ্ঞা আকারে দেখি, যে প্রক্রিয়ায় বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। বিপরীতধর্মী অর্থাৎ অ্যাসিড ও ক্ষারক বিক্রিয়া করে যদি লবণ ও পানি উৎপন্ন হয়, তখন তাকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। যেমন আমরা যদি অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিডকে নেই, ক্ষারক হিসেবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেই, তাহলে কি উৎপন্ন হয়? সোডিয়াম সালফেট যোগ পানি, অর্থাৎ লবণ পানি উৎপন্ন হয়েছে। আমরা যদি অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নেই, ক্ষারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেই, তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি উৎপন্ন হয়েছে, অর্থাৎ প্রশমিত হয়েছে। অ্যাসিড যোগ ক্ষারক, লবণ যোগ পানি, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আমার ধারণা তোমরা ক্লাসটা ঠিকভাবেই বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরও অনুশীলন করবে, অনুশীলন করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আর এক পর্বে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে। খোদা হাফেজ।